মোহনপুর নামক একটি গ্রামে রতন ও তার স্ত্রী বাস করত। রতন একজন গরিব ও পরিশ্রমী কৃষক ছিল। সে সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করত, কিন্তু তারপরও তার সংসারে অভাব অনটন লেগেই থাকত। এই নিয়ে তার স্ত্রী তাকে সবসময় কথা শোনাতো। না না, আমি আর থাকবো না এই বাড়িতে। চলে যাব, চলে যাব বাপের বাড়ি। গিন্নি, আরে ও গিন্নি, কি হয়েছে? তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? আরে বাবা, কিছু না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে সেটা আবার আমার কাছে জিজ্ঞেস করছো? আরে বাবা, কিছু না বললে আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? পাশের বাসার গোপাল দাদা ওর বউকে সোনার হার, নতুন নতুন শাড়ি কিনে দেয়, আর তুমি আমাকে কোনোদিন একটা সোনার হার তো দূরের কথা, একটা শাড়িও কিনে দিতে চাও না। এখন আমি কি করব বলো গিন্নি? তুমি তো জানোই আমার অবস্থা। এখন আমি তোমাকে কিভাবে এসব কিনে দেব বলো? আমি এত সব জানি না, আমার নতুন শাড়ি চাই চাই চাই। তুমি যদি আমাকে নতুন শাড়ি কিনে না দাও, তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। আরে বাবা, আমি এ কি বিপদে পড়লাম? আমি এখন কি করব? গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, রাগ করে না। শোনো, আরে শোনো না, আমি এবার ফসল কাটার পর তোমাকে একটা না, দুটো শাড়ি কিনে দেব। ও গিন্নি। না না না, আমি কিচ্ছু জানি না। আমার নতুন শাড়ি চাই চাই চাই। যতক্ষণ না আমাকে নতুন শাড়ি কিনে দেবে, ততক্ষণ আমি তোমার সাথে কথা বলবো না। আরে, এ আবার কি জ্বালায় পড়লাম আমি? এখন আমি কি করি? এরপর রতন তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটি বড় গাছের নিচে গিয়ে বসে আর ভাবতে থাকে। এবার আমি কি করব? এই গিন্নির জ্বালায় দেখি এবার আমি পাগল হয়ে যাব। কি করি কি করি? হ্যাঁ, একটা বুদ্ধি অবশ্য আসতেছে আমার মাথায়। আমি একটা কাজ করি, আমি বরং গোপাল দাদার কাছ থেকে কিছু টাকা ধার চাই। ফসল কাটার পর তার টাকা আবার আমি তাকে ফিরিয়ে দেব। হ্যাঁ, তাই করি। একথা ভেবে রতন গোপালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই যে রতন ভাইয়া, কোথায় যাওয়া হচ্ছে? আর বলো না দাদা, তোমার বৌদি বায়না ধরেছে, তাকে নতুন শাড়ি কিনে দিতে হবে। কিন্তু এখন আমার হাতে যে কোনো টাকা পয়সা নেই, তাই গোপাল ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি কোনো টাকা ধার পাই কিনা। ও, এই ব্যাপার, তা ভালো, যাও দেখো কিছু পাও কিনা। কিন্তু আমি শুনলাম গোপালের যা অহংকার হয়েছে ইদানিং, আর ও যা কিপটে, দেখো চেষ্টা করে কিছু পাও কিনা। কি আর করি বলো ভাই, কোনো উপায়ও তো নেই। যাই গো, থাকো। গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, বাড়িতে আসো নাকি গো? কে কে এইভাবে এই ভর দুপুরে বাড়ির সামনে এসে চিৎকার করছে? আমি গো গোপাল দাদা, আমি রতন। ও রতন, তুই? তা কি হয়েছে যে এই ভর দুপুরে আমার বাড়ির সামনে এসে ডাকাডাকি করছিস? মানে গোপাল দাদা, আমার কিছু টাকা ধার চাই। আমি ফসল কাটার পরই আবার সব টাকা ফিরিয়ে দেব। ও, তাই বল।
কিন্তু আমার কাছেও যে এখন আর কোনো টাকা নেই রে রতন, তাই আমি এখন তোকে কোনো টাকা দিতে পারবো না। যাও না দাদা, আমি জানি তোমার কাছে টাকা আছে। আমি জমি থেকে ফসল কাটার পরই তোমার সব টাকা শোধ করে দেব, সত্যি বলছি। কি রতন, আমি মিথ্যে কথা বলছি? তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যেবাদী বলছিস? হ্যাঁ, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি তোকে কোনো টাকা দেব না। কি করবি তুই শুনি? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। গোপালের এরকম খারাপ ব্যবহারে রতন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন মাঠে কাজ করার সময় রতন দেখতে পায় একটি সাপ আহত হয়ে পড়ে আছে। আরে, ওইটা কি? কাছে গিয়ে দেখি তো। আরে, এটা তো একটা বিষধর সাপ, কিন্তু এ তো আহত হয়ে পড়ে আছে। আমি এখন কি করি? কি করি? হ্যাঁ, আমি বরং একটা কাজ করি। আমি একে ঔষধ দিয়ে সুস্থ করে তুলি। রতন একজন কৃষক হলেও তার অনেক বুদ্ধি ছিল। সে পাশে থাকা একটা ঝোপঝাড় থেকে কিছু জড়িবুটি নিয়ে এসে এবং সাপের গায়ে লাগিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে সাপটা মোটামুটি সুস্থ হয়ে ওঠে। ও ও কে গো তুমি? কি আমাকে ফেরেশতার মতো বাঁচিয়ে দিলে? আমার নাম রতন, কিন্তু তুমি কথা বলছো কিভাবে? তুমি তো একটা সাপ। রতন, আমি কোনো সাধারণ সাপ না, আমি হলাম জাদুর সাপ। এর জন্য আমি তোমার সাথে কথা বলতে পারছি। কিন্তু তোমার এমন অবস্থা কে করলো? আসলে আমি এই ঢিবিতে থাকি। আমি কিছুক্ষণের জন্য খাবারের সন্ধানে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কিছু কৃষক আমাকে দেখতে পেয়ে আমার এই অবস্থা করেছে। কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি আজ থেকে আমার বন্ধু। ঠিক আছে বন্ধু, কিন্তু তোমার তো দেখছি অনেক ক্ষুধা লেগেছে, আবার অনেক চোটও লেগেছে। তুমি তো কিছুদিন শিকার করতে বের হতে পারবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসতেছি। এই বলে রতন ছুটতে বাড়িতে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? একটু এদিকে এসো তো। কি হলো গো? তুমি এমন তাড়াহুড়ো করে কোথা থেকে এলে? কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? সব কথা পরে খুলে বলবো, আগে তুমি একটা কাজ করো। তুমি এক বাটি দুধ আর একটা কলা দাও তো। এরপর রতন দুধ আর কলা নিয়ে কোনো কথা না বলেই সোজা দৌড়ে সেই সাপের কাছে যায় এবং সাপকে কলা ও দুধ খেতে দেয়। সাপটা এক নিঃশ্বাসে সব দুধ আর কলা খেয়ে ফেলে। কতদিন পর পেট ভরে খেলাম, শরীরটা তৃপ্ত হয়ে গেল। মনে হচ্ছে যেন আগের সব শক্তি ফিরে পেলাম। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ তোমাকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আবার আমাকে খাবার দিয়েছো। বলো বলো, তোমার কি চাই বলো। তুমি যা চাইবে, সোনা, হীরা, রূপা, আমি তোমাকে তাই দিব। না না বন্ধু, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি কোনো অর্থের লোভে না। আমি তো আমার কর্তব্য পালন করেছি, আমার কিছু লাগবে না। সত্যি বন্ধু, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি শুধু সৎ আর বুদ্ধিমান নও, তুমি একজন ভালো মানুষ। কিন্তু তুমি আমার অনেক উপকার করেছো। তোমাকে তো আমি এমনি খালি হাতে যেতে দিতে পারি না। তুমি একটু দাঁড়াও,
আমি আসছি। এই বলে সাপটা তার গুহার ভেতর ঢোকে আর একটা সোনার মোহর এনে রতনকে দেয়। রতন সেটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আর অনেকগুলো টাকা পায়। সেই টাকা দিয়ে সে তার বউয়ের জন্য নতুন শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। বাবা, কোথায় গেলে গো? এদিকে এসো, এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আসছি। কি হয়েছে? এরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ওমা, এগুলো কি? কি গো? দেখো, তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। ওমা, তাই? দেখি দেখি। ও মা গো, আমি কোথায় যাব গো? তুমি কত ভালো, আমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছো। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? খেয়ে পেয়েছি। রতনের উপর তার স্ত্রীর সন্দেহ হলেও সে নতুন শাড়ি দেখে সব কথা ভুলে যায়। এরপর রতন প্রতিদিন দুধ আর কলা নিয়ে সেই সাপটাকে খেতে দিত, আর সাপটাও তার উপর খুশি হয়ে একটি করে সোনার মোহর উপহার দিত। এইভাবেই অনেক দিন কেটে যায়। সাপটাও এখন একেবারে সুস্থ। একদিন রতন যখন সাপের কাছ থেকে সোনার মোহর নিয়ে বাড়ি ফেরে, তখন তার স্ত্রী তাকে বলে যে সে প্রতিদিন এত সোনার মোহর কোথায় পায়। তখন রতন না বলে আর পার পায় না। তখন সে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তার স্ত্রী বলে, এই ব্যাপার? আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? কেন গিন্নি, কি হয়েছে? আরে বাবা, ওই সাপটা প্রতিদিন ওর গুহা থেকে একটি করে স্বর্ণমোহর নিয়ে এসে তোমাকে দেয়। হ্যাঁ, তা তো দেয়। তা কি হয়েছে? আরে বোকা, ও প্রতিদিন তোমাকে একটি করে স্বর্ণমোহর নিয়ে এসে দেয়, তার মানে ওর গুহার ভিতর অনেক ধন সম্পদ লুকিয়ে রেখেছে ও। হ্যাঁ, তা হয়তো রেখেছে। তুমি একটা কাজ করো, তুমি ওর গুহা থেকে সব স্বর্ণমোহর বের করে নিয়ে আসো। না না গিন্নি, আমি এটা পারবো না। আমি ওর প্রাণ বাঁচিয়েছি, এখন আমি ওর বাসা ভাঙতে পারবো না। কি? পারবে না তুমি? তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। মানে আচ্ছা, যাচ্ছি। এরপর রতন হাতে একটা খন্তি নিয়ে সাপের বাসার কাছে যায় এবং সাপের বাসা ভাঙতে লাগে। আরে বন্ধু, তুমি আমার বাসা ভাঙছো কেন? কি হয়েছে? কি চাই তোমার? আমাকে বলো। আমার সোনা চাই, অনেকগুলো সোনা চাই। হা হা হা। তোমার গুহায় যতগুলো সোনা লুকিয়ে রেখেছো ওইগুলো আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমার বাসা ভেঙে দেব। হা 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 হা। আরে বন্ধু, তুমি আমার বাসা ভেঙো না দয়া করে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো সোনা নেই। আমি প্রতিদিন একটার বেশি সোনা তৈরি করতে পারি না। ও, তার মানে তুমি আমাকে সোনা দেবে না? আমিও তোমার মজা দেখাচ্ছি। আমি তোমার বাসা ভেঙে দেব। হু হা 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 হা। হু হা 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 হা। এ কথা শুনে সাপটা রেগে যায় আর বলে, কি বললি লোভী? আমি তোকে ভালো ভেবেছিলাম আর তুই আমার এই প্রতিদান দিলি। দাঁড়া, আজকে তোকে উচিত শিক্ষা দিব। ওরে বাপ রে, এ তো দেখছি আমার দিকে তীরে আসতে। আমাকে মেরো না, আমাকে মেরে নাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমার বাসা ভাঙবো না, সত্যি বলছি। তুমি শুধু আমাকে জানে মেরো না। তুই একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলি, তাই আজকে তোকে আমি প্রাণে মারলাম না। যা, তোর প্রাণ ভিক্ষা দিলাম। এরপর থেকে তোকে আর যেন কোনোদিন এদিকে না দেখি। যা, চলে যা বলছি।
রতন ভয়ে সেখান থেকে চলে যায় আর কোনোদিন সে ওখানে আসে না। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে লোভ কোনোদিন ভালো ফল হয়ে ওঠে না। লোভের ফল সবসময় ধ্বংস।